ডিয়ার স্টুডেন্টস, আমি ডাক্তার অনির্বাণ মেডিম্যাজিক থেকে আজকে তোমাদের সাথে আছি ফিজিক্স সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার ক্লাসে। তো আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবা। তো অধ্যায় শুরুতে আমরা তাপ এবং তাপমাত্রা এই দুটো কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিতে চাই। তাপ কি এবং তাপমাত্রা কি? তাহলে প্রথম কথা হচ্ছে, দেখো আমি বোর্ডে কয়েকটা কথা লেখা রাখছি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তোমরা জানো যে শক্তিকে ক্যালোরি বা জুল এককে প্রকাশ করা হয়, তাই না? আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে দেখছি যে জুল দিয়ে প্রকাশ করা হয়েছিল। আর কি এই যে তাপ মাপার জন্য যে যন্ত্র, তার নাম কি তাহলে ক্যালোরিমিটার। তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। যদি বলি তাপমাত্রা মাপার যন্ত্র কি? থার্মোমিটার। তাহলে এই দুটো জিনিস আলাদা। তোমরা ছোটবেলা থেকে থার্মোমিটার জিনিসটা দেখছো, শুনছো বা ব্যবহার করছো, কিন্তু ক্যালোরিমিটার কখনো ব্যবহার করনি, তাই না? তাপমাত্রা হচ্ছে কি সেই শক্তির একটা পরিমাপ, শক্তির একটা পরিমাপ। সেটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন, এরকম বিভিন্ন এককে মাপা যায়। এখন দেখো এক ক্যালোরি, ক্যালোরি হচ্ছে একটা বড় একক, হচ্ছে 4.20 জুল। ঠিক আছে? আমি যদি উল্টায় দিই, তোমরা যদি জানতে চাও যে 1 জুল সমান কত ক্যালোরি, তাহলে কি হবে? এখানে একটা মজার জিনিস, আমি কি করবো এবার উল্টো দিক থেকে আসবো। দেখো মজার জিনিস, 0.1 ডিজিট পর ছিল, এখানেও 1 ডিজিট পরে, তারপরে কি দেবো? 2 দেবো, তারপরে শেষে কি দেবো? 4 দেবো। তাহলে হয়ে গেল 1 জুল কত? 0.24 ক্যালোরি। তাহলে মজা না? এটা পারলে তুমি এই উল্টোটা লিখতে পারবে। ওরা যদি উল্টায় দেয় কোশ্চেনে, তুমি উল্টাই দিবা। আচ্ছা, এরপরে কি আছে? তাপগতিবিদ্যা। আমাদের তাপগতিবিদ্যার সূত্র কয়টি? শূন্যতম, প্রথম আর দ্বিতীয়, তাই না? টোটাল সূত্র কয়টা? 3টা। তাহলে জিরোথ ল বলি। প্রথমে আমরা জিরোথ ল নিয়ে একটু পড়াশোনা করবো। জিরোথ ল, হ্যাঁ, শূন্যতম সূত্র। এই সূত্র, শূন্যতম সূত্র দেন কে? আর এইচ ফাউলার। আর এইচ ফাউলার, বুঝছে? খুব সহজ একটা সূত্র। এখানে বলতেছেন কি যে এপাশে একটা বস্তু পি, এপাশে একটা বস্তু কিউ, আর এপাশে একটা বস্তু আর। 3টা বস্তু আছে। তো শর্ত কি? পি সমান যদি আর হয়, এপাশে কিউ সমান যদি আর হয়, তাহলে আমরা ছোটবেলায় ছোট মানুষের হিসেবে পারবে। তাহলে কি এই যে পি আর কিউ পরস্পর সমান, পি আর কিউ পরস্পর সমান। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। তো ডিটেলস তোমাদের জানা লাগবে না। তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। কোন সূত্রের উপর ভিত্তি করে? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। ঠিক আছে? এটা জানো সবাই, ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর আসো যে আমাদের যে থার্মোমিটার আছে, দেখছি আমরা ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয় কোনটাকে? এর ভিতর ফারেনহাইটকে, ফারেনহাইট স্কেলকে। তাহলে বলতেছে মানব দেহের সর্বনিম্ন তাপমাত্রা 95 ডিগ্রি থেকে সর্বোচ্চ তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এই থার্মোমিটারে মাপা যায়। ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটারে মাপা যায়। এই কারণে এটাকে কি বলা হয়? চরম। মানব দেহের চরম থার্মোমিটার বলা হয়। কারণ কি? সর্বোচ্চ তাপমাত্রাটা তুমি এটা মাপতে পারবে মানব দেহের সর্বোচ্চ। চরম থার্মোমিটার। ক্লিনিক্যাল বা ডাক্তারি স্কেলে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? ফারেনহাইট স্কেল। তাহলে বলো যে কলেরা জ্বরের ক্ষেত্রে দেহের তাপমাত্রা কততে নেমে যায়? 95 থেকে 96 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তাপমাত্রার নিচের দিকে নামলো সেটা। শূন্যতম সূত্র দেন কে? আর এস ফাউলার। এরপর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম আর উষ্ণতামিতি পদার্থ। এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। আমরা মুছে ফেলতেছি। তাহলে কিছু জিনিস আছে উষ্ণতা মিতি পদার্থ, আর আছে উষ্ণতা মিতি ধর্ম। ঠিক আছে? তো যদি আমি বলি হচ্ছে তোমার পারদ থার্মোমিটার, যদি বলি পারদ থার্মোমিটার, তাহলে এক্ষেত্রে উষ্ণতা মিতি পদার্থ কোনটা? পদার্থটা হচ্ছে পারদ, বুঝলো কিনা? আর ধর্ম কি? পারদ স্তম্ভের দৈর্ঘ্য। এই জিনিসটার উপর ভিত্তি করে এই থার্মোমিটার কাজে লাগানো হয়। কি হয়? তাপ দিলে পারদ স্তম্ভের দৈর্ঘ্য সম্প্রসারণ হবে, দৈর্ঘ্য বেড়ে যায়। এটার উপর ভিত্তি করে থার্মোমিটার গুলো তৈরি। এরপর যদি আসো হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার। প্লাটিনাম রোধ থার্মোমিটার। তাহলে এখানে এই যে দুটো শব্দ দিয়ে তোমার দুটো জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি জিনিস? উষ্ণতামিতি পদার্থ কি? এখানে প্লাটিনাম। কোন ধর্মের উপর ভিত্তি করে? রোধের উপর ভিত্তি করে। ঠিক আছে? তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটার দিলে তুমি সাথে সাথেই পেরে যাবা।
এছাড়া এরপর আছে থার্মোকাপল। থার্মোকাপল, তাহলে এখন বলো যে কাপল মানে কি? জোড়া, তাই না? এই যে যুবক যুবতী আমরা বলি না কাপল, তাহলে এখানে কি থার্মোকাপল তার মানে কি যে জোড়া। তাহলে এই যে এক জোড়া পদার্থ, এক জোড়া ধাতব পদার্থকে ব্যবহার করা হয় তার হচ্ছে তাপীয় তড়িৎ চালক শক্তির ধর্ম। তাহলে এখানে ধর্ম কি হবে? তাপীয় তড়িৎ চালক শক্তির ধর্ম। তাহলে কি পদার্থ কি? এক জোড়া, এক জোড়া লিখলাম, এক জোড়া ধাতু বা ধাতব পদার্থ। আচ্ছা, এছাড়া আরেকটা কি আছে? বিকিরণ পাইরোমিটার। বিকিরণ পাইরোমিটার। তাহলে এই ক্ষেত্রে উষ্ণতান্ত্রিক পদার্থটা আমাদের বইতে বলেনি, তাহলে এটা কোনটা বিকিরণ ধর্মকে কাজে লাগানো হয়, ঠিক কিনা? তাহলে এটা বলতেছে যে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাও বিকিরণ পাইরোমিটার দিয়ে মাপা সম্ভব। আর এটা কি 50 ডিগ্রি সেলসিয়াসের 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রা মাপা যায়। এমনকি সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাও মাপা যায় কোন স্কেল দিয়ে? বিকিরণ পাইরোমিটার দিয়ে। বিকিরণ পাইরোমিটার দিয়ে। এবার চলে আসো 1927 সালে। দেখো এই যে যতগুলো আমাদের স্কেল আছে, তাপমাত্রা পরিমাপের যতগুলো স্কেল আছে সেগুলোর ভিতরে একটা সম্পর্ক স্থাপন করা হয়। সম্পর্কটা কেমন? C/5, F-32/9 আর হচ্ছে K-273, এটাও হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা মেইনলি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে এদের ভিতর সম্পর্ক কি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে। তাহলে এখানেও দেখো অ্যালফাবেটিক অর্ডারে আস্তে আস্তে মানে শুরু থেকে শেষের দিকে যাওয়া হয়েছে। আর একটা নেমোনিক আমরা মনে রাখি, সেটা হচ্ছে সোফা ফাঁকা। সোফা ফাঁকা। তো সোফা বলতে সি, এই যে ফদ বলতে হচ্ছে ফারেনহাইট, আর ক বলতে তো কেলভিন। এখন তাহলে আমি যদি বলি যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল কত তাপমাত্রা একই পাঠ দেবে, তাহলে সেটা হবে -40 ডিগ্রি, তাই না? যদি বলি ফারেনহাইট আর কেলভিন কত তাপমাত্রা একই পাঠ দেবে, তাহলে অনুশীলনীতে এই কোশ্চেনটা আছে দেখো 574.25 ডিগ্রি তে। আচ্ছা, যদি আমি বলি সেলসিয়াস এবং কেলভিন এই দুটো কখন একই পাঠ দেবে, তাহলে উত্তর হবে যে কখনোই না। এই দুটো স্কেল কখনোই একই পাঠ দিতে পারে না, ঠিক আছে? এরপর যদি আমি এরকম একটা ম্যাথ দিই যে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি বলা হয়? কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। আর এটা কি বলে? SATP, তাই না? তো এটাকে যদি আমি কেলভিনে রূপান্তর করতে বলি তাহলে কত হবে? এই যে 273 যোগ করতে হবে, না? এটা জানো, এটা হচ্ছে সহজ ম্যাথ। তাহলে হবে 298 হবে কেলভিনে। 298 হবে হচ্ছে কেলভিনে কক্ষ তাপমাত্রা কত। আচ্ছা, এখন একটু নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা একটু দেখি। নিম্ন স্থিরাঙ্ক আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন আর ঊর্ধ্ব, তাহলে আমি যদি বলি সেলসিয়াস, তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? পানির মানে বরফের গলনাঙ্ক যেটা। আর ঊর্ধ্ব কত? 100 ডিগ্রি। আচ্ছা, যদি ফারেনহাইটে আসি, এটা এটা বেশি ইম্পর্টেন্ট, লাল কলম দিয়ে লিখি। এটা হচ্ছে 32, আর এটা কত হবে? ঊর্ধ্ব কত? 212। তাহলে এখানে ডিফারেন্স কত? 212 থেকে 32 বিয়োগ করলে 180। তাইলে এখানে হচ্ছে 180টা মানে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি তোমার যে সেলসিয়াসের 100 ঘরের সমান হচ্ছে এর 180 ঘর, এরকম ব্যাপারটা। কেলভিন স্কেলের বেলায় এটা হচ্ছে 273 কেলভিন যে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, 273 কেলভিন, কিন্তু এর কোনো ঊর্ধ্ব স্থিরাঙ্ক নাই, তাই না? এর কোনো ঊর্ধ্ব স্থিরাঙ্ক নাই। তো অনুশীলনীতে মনে হয় একটা এমসিকিউ আছে যে কোন স্কেলের নিচে কোন স্কেলের কোনো ঊর্ধ্ব স্থিরাঙ্ক নাই। এই যে নিম্ন স্থিরাঙ্ক এটাকে বরফ বিন্দু, আর যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেটাকে স্টিম বিন্দু বলা হয় বা বাষ্প বিন্দু। এটা হচ্ছে বরফ বিন্দু আর এটা হচ্ছে স্টিম বা বাষ্প বিন্দু বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে একটু পানির ত্রৈধ বিন্দু, ইংরেজিতে কি বলে? ট্রিপল পয়েন্ট। এটা একটু দেখবো বিন্দু। তাহলে এটা হচ্ছে একটা
ট্রিপল পয়েন্ট বলে। এটা একটা জটিল অবস্থা যখন পানি একই সাথে বরফ, পানি এবং বাষ্প তিন অবস্থায় বিদ্যমান। বরফ, পানি এবং বাষ্প তিন অবস্থাতেই থাকবে, তখন বলতে হবে পানি ত্রয়োধবিন্দু। এক্ষেত্রে যদি বলো চাপ কত, ত্রয়োধবিন্দুর চাপ কত, তাহলে হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি পারদ চাপ। 4.58 মিলিমিটার মার্কারি লাগবে। আচ্ছা, আর যদি বলো যে ইয়ে কত, তাপমাত্রা কত, তাহলে কত বলতে হবে? 273.16 কেলভিন। বুঝো, 273.16। আমি যদি বলতাম পরম শূন্য তাপমাত্রা, তাহলে কত হতো? ওই যে -273.15 ডিগ্রি সেলসিয়াস। বুঝো কিনা? এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে এখানে হচ্ছে 15, প্রয়োজনীয়তে হচ্ছে 16। এটা একটু সাবধান থাকতে হবে। এটা কিন্তু কেলভিন, এটা কিন্তু প্লাসে। হ্যাঁ, মানে পার্থক্য আছে অনেক, কিন্তু তোমার কাছে দেখে দুটো জিনিস কনফিউজ হয়ে যেতে পারো। এরপর একটা ছক আছে, ছকটা আমরা টুক করে একটু পড়ে ফেলি। ছকটা দেখো, পানির ত্রৈধবিন্দু মানে ত্রৈধবিন্দু আর হিমাঙ্ক গুলো মানগুলো দেয়া আছে আমাদের এখানে। তাহলে ত্রৈধবিন্দু আমরা কি বলবো? যে তরল এবং বাষ্প এই দুটোর বেলায়, তরল এবং বাষ্প এই দুটোর বেলায় ত্রৈধবিন্দু থাকতে পারে, কিন্তু কঠিন পদার্থের বেলায় শুধুমাত্র কি থাকে? হিমাঙ্ক থাকে। এখানে কিন্তু ত্রৈধবিন্দু হয় না। প্রথমে এইটুকু অংশ ভাগ করতে পারছো তুমি? দেখো, পানি পর্যন্ত হচ্ছে ত্রৈধবিন্দু আছে, এরপর তামাশোনার রূপার থেকে শেষ করে শেষ পর্যন্ত আর কি, এগুলো কি হিমাঙ্ক আছে এগুলোতে। তাহলে এগুলো একটু মুছলাম। তাহলে ছকটা আমি কিভাবে মনে রাখতাম? প্রথমে আছে কি নিয়ন, নিয়নটা আমি বলতেছি কি নেই। তাহলে এটা দেখো, এর ত্রৈধবিন্দু কত? মাত্র 24 কেলভিনের কাছাকাছি। ঠিক আছে? তা তুমি জানো 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সেখানে যদি 24 কেলভিন হয়, তাহলে কি প্রায় শূন্যের কাছাকাছি না? পরম শূন্যের কাছাকাছি, অনেক নিচে। এরপর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কি বলতেছি? আছে। অক্সিজেন নেমোনিক বলতেছে আছে, কারণ কি এটা হচ্ছে 54 কেলভিন। ঠিক আছে? এই যে নিয়নের থেকে তো একটু বেশি, কিছুটা আছে। এরপর কি আছে? আর্গন। আর্গন আমি বলতেছি আমি, আর্গন হচ্ছে আমি। আমি কত? 83 কেলভিন। দেখো, আমি প্রথম রিভিউতে 83 পাইছিলাম। যখন আমি অ্যাডমিশন লাইফে ছিলাম, রিভিউ বা তোমরা যে উইকলি পরীক্ষা দাও, ওটাতে আমি 83 পাইছিলাম। তাহলে কি আমি হচ্ছে কি 83, আমি হচ্ছে 83। এরপর কত? নিয়ন, অক্সিজেন, আর্গন। এরপর কি আছে? পানি। ধরো পানি যদি বলি, তাহলে পানির ওটা তো তোমরা একটু আগে দেখে আসছো, 273.16, তাই না? ত্রৈধবিন্দু। আচ্ছা, আরেকটা কি আছে? পারদ। তাহলে মনে রাখবো, পানি আর পারদ এই দুটো সংখ্যা, মানে এই দুটো প্রায় একই রকম, পা পা। ঠিক আছে? দুটাই হচ্ছে প দিয়ে। তাহলে এইটার মানটা কত হবে? এটা হচ্ছে 234। 234। তাহলে কাছাকাছি না? এরাও পা, এরাও পা। তাহলে পানির যা হবে, পারদের তার কাছাকাছি হবে। তাহলে এইগুলোর আছে কি ত্রৈধবিন্দু আছে আমি বলছি। হিমাঙ্কতে চলে আসবে। এবার হিমাঙ্ক কঠিন পদার্থ গুলো একটু দেখবো। তামা, সোনা, রূপা। একটা নিয়ে মুখস্থ হয়ে যাবে। তামা, সোনা, রূপা কি 13, 13, 12। তামা, সোনা, রূপা 13, 13, 12। তামা 13, তামা 13 মনে রাখো, খুব সহজ। তারপরে সোনা আছে, রূপা আছে। আমরা একটু মনে রাখবো যে পরপর কি কি আছে। আচ্ছা, এই তিনটাকে কি বলে? আমরা আগে পড়াইছি বলো তো। কপার, সোনা তো এই, হ্যাঁ এই উত্তর চলে আসছে মুদ্রা ধাতু, তাই না? মুদ্রা ধাতু বলা হয়। এটা কোন গ্রুপের? গ্রুপ 11 এর মূল্য। গ্রুপ 11 এর মূল্য, এদেরকে মুদ্রা ধাতু বলা হয় তিনটাতে। ভেরি গুড। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে আলমের দই টক। এরপরে তিনটা নমুনা হচ্ছে আলমের দই টক। লেখো। ধরো তুমি দোকানে যে কি চাইছো, বলছো যে আমার এক মার্কা মিষ্টি দই দেন। দোকানদারের নাম হচ্ছে আলম, তোমার একটা দই দিয়ে দিছে। তুমি বাড়ি যেয়ে খেয়ে দেখো যে ওরে বাবা টক। তাহলে আলম তোমার সাথে কি করছে? 9 করছে, 9 করছে, ঠিক কিনা? 9 করছে না? তাহলে আলমের দই টক। তাহলে হচ্ছে 9, 6, 5। ঠিক আছে? মানে 900 ঘরে প্রথমটা হচ্ছে 900 ঘরে 933, তারপর 600 ঘরে 692, আর শেষে কি 505। তাহলে আশা করি ছকে আর সমস্যা হবে না। একটু পেজ উল্টাও, আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেন কে? দুইজন বিজ্ঞানীর দাবিদার।
প্রথম কথা হচ্ছে প্রথম সূত্রের দাবিদারকে প্রথম হচ্ছে জুল, নেমোনিক আমি একবারে লিখতেছি জুল তাকার। তো এই যে বিজ্ঞানী জুল তাপ এবং কাজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? জুল। তাপ এবং কাজ এর ভিতরে সম্পর্ক স্থাপন করেন কে? জুল। তাহলে মনে রাখতাম জুতাকার। ঠিক আছে, তুমি একটা জুতা পরে থাকতে দেখছো তোমাদের বাসার সামনে বা কোথাও, বলবো যে এই জুতাটা কার, তাই না? তাহলে জুতাকার। জুল হচ্ছে তাপ এবং কাজ এর ভিতর সম্পর্ক স্থাপন করেন। তাহলে এখানে W ইজ ইকুয়াল টু কিউ, এরকম একটা সমীকরণের রূপ আছে, W ইজ ইকুয়াল টু কিউ, আর W মানে ভেরিয়েশন টু কিউ, W ইকুয়াল টু জে কিউ। ঠিক আছে, এরকম একটা রূপ আসে। তো জে কে কি বলা হয়? সমানুপাতিক ধ্রুবক, তাপের যান্ত্রিক সমতা বলা হয়, বা জুল তুল্যাঙ্ক বলা হয়। একটু জেনে রাখতে পারো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কিসের নিত্যতা সূত্রের বিশেষ রূপ? সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির, ভরের নাকি ভরবেগের নাকি আধানের? শক্তির। গত ক্লাসে আমরা পড়ছিলাম কি না, ও ছাড়া যদি তুমি একটা বব যদি ঘোরা মানে ছেড়ে দাও এক মাথা থেকে আরেক প্রান্তে, ওখানেও কি ওরাও শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কোন একটা বস্তু উপর থেকে নিচের দিকে ছুড়ে দিলে তাহলে কি ওর গতিশক্তি বিভব শক্তি এভাবে চেঞ্জ হতে থাকবে, মোট যোগফল সমান হবে। তাহলে ওটাও কি শক্তির নিত্যতা সূত্র। তাহলে তোমার খেয়াল করে পড়া লাগবে যে শক্তির নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র, আধানের নিত্যতা সূত্র নাকি ভরবেগের নিত্যতা সূত্র। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে। তাহলে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার নিত্যতা সূত্র? শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো হচ্ছে ক্লসিয়াস, এরপর বিজ্ঞানী ক্লসিয়াস আসেন। ক্লসিয়াস হচ্ছে এই সূত্রকে সাধারণভাবে প্রকাশ করেন। ক্লসিয়াসের একটা মতবাদ আছে এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে নিম্নরূপে বিবৃত করেন। ঠিক আছে, একটা বিবৃতি দিচ্ছে। তাহলে এবার আসো ক্লসিয়াস। তাহলে প্রথম সূত্র দেন কে? দুইজন, কিন্তু একজন হচ্ছে জুল আর একজন হচ্ছে ক্লসিয়াস। বুঝতেছি? তাইলে ক্লসিয়াসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? সূত্রের রূপটা হচ্ছে ডি কিউ সমান ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। তাইলে এখানে ডি কিউ মানে হচ্ছে তাপ, তুমি কতটুকু তাপ দিচ্ছ, সরবরাহ করতেছো সেটা। ডাব্লিউ মানে কি? ওয়ার্ক, ঠিক না? ওয়ার্ক মানে কাজ, কতটুকু তুমি কাজ পাচ্ছ। তাহলে যতটুকু তাপ দিচ্ছ, যতটুকু কাজ পাচ্ছ, আর কি মাঝখানে কিছুটা রয়েছে অন্তস্থ শক্তি, কিছু অভ্যন্তরীণ শক্তি বাড়বে। অন্তস্থ শক্তি, কিছুটা অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে হচ্ছে তোমাদেরকে বোঝাই। ধরো তোমার এই যে সামনে পূজা আসতেছে, তোমার কাকা কি করলো? তোমার মনে করো যে 10,000 টাকা দিল, 10কে টাকা দিল। ঠিক আছে, তাহলে এক হচ্ছে কি তুমি অন্তস্থ শক্তি বাড়াইতে পারো, তোমার ব্যাংকে রেখে দিতে পারো। দেখা গেলো 6কে তোমার ব্যাংকে রেখে দিচ্ছ। আর কি করছো? 4কে তুমি বই খাতা জামা কাপড় কিনছো। এভাবে 10,000 টাকা তুমি খরচ করলে। ঠিক আছে, তাহলে যতটুকু দিছে টাকা পাইলে কি একটা গরম গরম ভাব আসবে না? একটা তাপ বাড়বে। এরপর অন্তস্থ শক্তি, ব্যাংকে যদি রেখে দাও তাহলে বুকে একটা বল আসবে যে না, আমার সামনে 6 মাস চলার মতন আমার কাছে টাকা আছে। আর যেটা তুমি কাজে লাগাইলে সেটা হচ্ছে ডি ডাব্লিউ, ওয়ার্ক। ঠিক আছে, এরপর দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাৎপর্যগুলো লাগবে, তাৎপর্যগুলো অবশ্যই লাগবে। তো এখানে কি বলতেছে? 1 নম্বর পয়েন্টে বলতেছে এটি তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা পাইছি না তাপ এবং কাজ, জু তা কাট দিয়ে। এরপর হচ্ছে সূত্র অনুযায়ী কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন এবং এই তাপ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করতে পারে। এটাও জানো তোমরা, কিছু ব্যয় না করে কখনো শক্তি বা কাজ পাওয়া অসম্ভব। কাজ এবং তাপ একে অপরের সমতুল্য। কি সমতুল্য? সমতুল্যতে একটা গোল্লা দাও। আমি এর কোশ্চেন আসতে দেখছি যে কাজ এবং তাপ একে অপরের কি ড্যাশ সমান, সমানুপাতিক, সমতুল্য। ঠিক আছে, এরকম অপশন দেখছি আমি আর কি, অদ্ভুত। তো সমতুল্য লাগাইতে হয়েছিল, না দিলে এটা মার্ক দেয়নি। তো এটি শক্তির সংরক্ষণ সূত্র ছাড়া আরো কিসের নয়। তাহলে কিসের নিত্যতা সূত্র মেনে চলে? শক্তির। প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এছাড়া আর কি বলছে? এমন কোন যন্ত্র উদ্ভব হয়নি যেটাতে তাপ ছাড়াই তোমার কাজ করতে পারবে। ঠিক আছে, তাইলে পরের পেজে আসো। এখন এই যে তিনটা জিনিস আমরা পাইলাম, এই তিনটা কখন ধনাত্মক কখন ঋণাত্মক হবে এগুলো আমরা একটু জানবো। তো যদি ধনাত্মক হয় তাহলে দেখো তাপ হচ্ছে তুমি যদি বাইরে থেকে সিস্টেমের উপর যদি দাও,
এই মনে করো একটা সিস্টেম, তুমি বাইরে থেকে সিস্টেমের উপর তাপ দিলে তাহলে এটা হবে ধনাত্মক। যদি সিস্টেম পরিবেশের উপর তাপ দেয়, ঠিক আছে, যদি তাপ উৎপাদিত প্রক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে ডি কিউ ঋণাত্মক ধরা হয়। ঠিক আছে, যদি বাইরে থেকে পরিবেশ থেকে সিস্টেমের উপর তাপ দেওয়া হয় তাহলে ডি কিউ ধনাত্মক, আর যদি সিস্টেম পরিবেশের উপর তাপ দেয় তাহলে ডি কিউ ঋণাত্মক। এবার যদি অন্তঃস্থ শক্তি বাড়ে তাহলে তো পজিটিভ, যদি অন্তঃস্থ শক্তি কমে তাহলে নেগেটিভ। সহজ কথা এখানে বলছে। ডি ডাব্লিউর বেলায় কি হবে, কাজের বেলায় কি হবে দেখো, যদি এই যে আমি একটা সিস্টেম মনে করতেছি, যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে তাহলে সেই ক্ষেত্রে হবে পজিটিভ, কিন্তু যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে এটা হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে ডি কিউ আর ডি ডাব্লিউ মোটামুটি উল্টা জাতীয়, মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিছু ব্যবহার আমরা পড়ব। তো প্রথম কি বলতেছে, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ, তাহলে খেয়াল করো এই যে সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়া কি হবে, যে তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে। সূত্র হচ্ছে আমাদের এটা, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন আসো, কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করছে, তাহলে পরিবেশ থেকে নিলে কি পজিটিভ, তাহলে এটা হচ্ছে 800 জুল এই। আচ্ছা, এখন আমরা কি বললো, অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল। অন্তঃস্থ শক্তি যদি বাড়ে তাহলে কি প্লাস নাকি মাইনাস? আর আমার চাইছে হচ্ছে কৃত কাজ কত, এটা হবে ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউ সমান কত, এই যে হ্যাঁ 800 থেকে 500 বিয়োগ দাও, তাহলে ডি ডাব্লিউ সমান পাচ্ছ 300 জুল। পজিটিভ হচ্ছে, তাই তো? আচ্ছা, 2 নম্বর ম্যাথটা দেখো, পিস্টন যুক্ত কোন একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, তো গ্যাসের চাপ হচ্ছে 400 প্যাসকেল। এই স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করা হলো, 1200 জুল কাজ সম্পাদিত হলো। এক্ষেত্রে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? তাহলে আমাদের একবারে সূত্রটা লাগবে, আমি একবারে লিখতেছি, ডি কিউ সমান ডি ইউ প্লাস এই যে ডি ডাব্লিউ টা এখানে হচ্ছে পি ডিভি লিখতে হবে, ঠিক আছে, ডি ডাব্লিউ বদলে। এখন আমার কি বললো, দেখো আয়তনের পরিবর্তন কত এটুকু আমরা হচ্ছে বের করব। আচ্ছা, ডি ডাব্লিউ সমান পি ডিভি, প্রথম একবার এইটুকু অংশ একবার করে নিচ্ছে, তো এখানে পি কত, আচ্ছা ডি ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 1200, পি দেওয়া আছে 400, তাহলে ডিভি কত হবে, এটা 400 দিয়ে হ্যাঁ 1200 দিয়ে ভাগ, তাহলে 3 হবে, 300 না 3, ডিভি হবে 3 মিটার কিউব, তাই তো? তাহলে এখানে আমরা এই যে ডিভির মানটা পেয়ে গেলাম। এখন আরেকটা স্টেপে কি, তাহলে এক্ষেত্রে শুধু ডি ডাব্লিউ আমি লিখে রাখতেছি। তাহলে আরেকটা স্টেপ হচ্ছে এটার মান বলে দিচ্ছে তো মানে 800, এটার মান অন্তঃস্থ শক্তি বের করতে হবে, আর এটার মান এই যে এখানে বলছে 1200, যেটা আমি এখানেও লিখছিলাম। তাহলে এক্ষেত্রে ডি ইউ কত পাচ্ছি, ডি ইউ কি হবে, তখন 800 মাইনাস 1200, তাই না? তাহলে মাইনাস 400 হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের ছোট ছোট ম্যাথ এই অধ্যায় থেকে দেয়া হতে পারে। পেজ উল্টাও, 12 নাম্বার পেজ। তারপর সিস্টেম, দেখো সিস্টেম 3 ধরনের হতে পারে, উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। উন্মুক্ত, বদ্ধ এবং বিচ্ছিন্ন। তাহলে উন্মুক্ত সিস্টেম যেটা, সেটা হচ্ছে পরিবেশের সাথে ভর এবং শক্তি দুটোই বিনিময় করতে পারে। বিচ্ছিন্ন যেটা, সেটা হচ্ছে ভর শক্তি দুটোর একটাও বিনিময় করতে পারে না। তাহলে মাঝখানে যেটা বদ্ধ সিস্টেম, ওটার জন্য আমরা একটা নিউমনিক মনে রাখতাম, বদ্ধ সিস্টেম, বদ্ধ বশ মনে রাখতাম, বশ। বদ্ধ সিস্টেম শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। আচ্ছা, বয়স দিয়ে তোমাদের আরেকটা কি বলছিলাম, বক্ষ পাখনা আর কি শ্রোণী পাখনা, এই দুটো কি জোড় পাখনা, জোড় পাখনা রুই মাছের, হ্যাঁ। আর যেগুলো হচ্ছে বিজোড় পাখনা, বিজোড়, এগুলো কি সব হচ্ছে প দিয়ে, উচ্চ বায়ু পৃষ্ঠ, এগুলো সব প দিয়ে। এরপর চলে আসো তাপগতীয় সিস্টেমের বিভিন্ন তাপগতীয় পরিবর্তন। তাহলে কি আছে, 4 ধরনের পরিবর্তন হয়। এই কোশ্চেনটাও আসে, কয় ধরনের,
চার ধরনের। এবং কোশ্চেন আসে যে কি কি পরিবর্তন হয়, ঠিক আছে, কি কি পরিবর্তন হয়। তাহলে আছে কি, প্রথম আছে হচ্ছে সমউষ্ণ, তারপরে আছে কি রুদ্ধতাপীয়, তারপরে সম আয়তন, আর হচ্ছে সমতাপ। তাহলে নেই কি, হ্যাঁ সমতাপ, সমতাপীয় কোনো পরিবর্তন হয় না, সমতাপীয় কোনো পরিবর্তন হয় না। এরপর হচ্ছে সমউষ্ণ পরিবর্তন। সমউষ্ণ পরিবর্তনের বেলায় কোনটা, হ্যাঁ, আর এরকম আমরা কার সূত্রে পাইছিলাম যে তাপমাত্রা স্থির, বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির পাইছিলাম। বয়েল, কোনো কিছু বয়েল করতে, সিদ্ধ করতে কি লাগে, হ্যাঁ, তাহলে বয়েলের সূত্রে কোনটা স্থির, তাপমাত্রা স্থির। বয়েলের সূত্রটা হচ্ছে ব্যস্তানুপাতিক, পি এবং ভি, পি এবং ভি এই দুটো কি ব্যস্তানুপাতিক। তাহলে বতে বয়েল, আমি মনে রাখতাম বতে হচ্ছে ব্যস্তানুপাতিক, চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক, বাকি সবগুলো সূত্রের ক্ষেত্রে কি সমানুপাতিক থাকে। এবার কথা হচ্ছে সমউষ্ণ পরিবর্তনের শর্ত সমূহ। শর্ত বা বৈশিষ্ট্য, এখানে একটা নেমোনিক লিখো, সব সুধি কম উগ্র, সব সুধি কম উগ্র। আমরা কোন অনুষ্ঠান শুরু করার আগে টিভিতে বলে না, বা কোন স্টেজে বলে কি যে সুধী দর্শক মন্ডলী, তাহলে সুধী তারা কি উগ্রতা দেখাবে না, তারা ভদ্র শান্ত হয়ে চেয়ারে বসে থাকবে। তো সব সুধী কম উগ্র, সব সাথে হচ্ছে প্রথম হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যটা পড়তেছি, তো এটা দিয়েই শুরু করলাম। সমউষ্ণ প্রক্রিয়া বলতে হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে, লেখো বয়েলের সূত্র মেনে চলে। সুধী মানে হচ্ছে সুপরিবাহী পাত্র ব্যবহার করা হয়, সুপরিবাহী পাত্র। এটা হচ্ছে ধী মানে হচ্ছে ধীর প্রক্রিয়া, তাই না, ধীর প্রক্রিয়া। কম মানে কি, এটা হচ্ছে কম খাড়া, রুদ্ধতাপীয় লেগ থেকে কম খাড়া। যদি বলে যে কতটুকু কম, তাহলে বলতে হবে গামা গুণ কম। উগ্র মানে কি, উচ্চ উচ্চ তাপ গ্রাহিতা, হ্যাঁ তাপ গ্রাহিতা, গত হচ্ছে গ্রাহিতা, উচ্চ তাপ গ্রাহিতা থাকবে। এটা হচ্ছে তোমার সমউষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বয়েলের সূত্র মেনে চলে, সুপরিবাহী পাত্র দরকার, ধীর প্রক্রিয়া, গামা গুণ কম খাড়া, রুদ্ধতাপীয় লেগ অপেক্ষা আর কি উচ্চ তাপগ্রাহিতা থাকে, উচ্চ তাপগ্রাহিতা থাকে। আমি যদি সমউষ্ণ না বলে রুদ্ধতাপীয় বলতাম, তাহলে কি বলতাম যে বয়েলের সূত্র মেনে চলে না, এটা হচ্ছে তাপের কুপরিবাহী হবে, এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, তারপর হচ্ছে এটা হচ্ছে বেশি খাড়া, গামা গুণ অধিক খাড়া, তারপর কি এটা হচ্ছে নিম্ন তাপগ্রাহিতা। ঠিক আছে না, এগুলো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সমউষ্ণ প্রক্রিয়ায় পিভি সমান ধ্রুবক, পিভি সমান ধ্রুবক, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি পিভি টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক। তাহলে যেহেতু এর উপর গামা আছে, পাওয়ারের যেহেতু গামা আছে, তাহলে গামা গুণ অধিক খাড়া, এর তুলনায় এর পার্থক্য কি গামা গুণ। এরপর একটা ম্যাথ আছে, দেখো একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার গ্যাস আবদ্ধ আছে। সমউষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে এই গ্যাসের আয়তন কত গুণ হবে। তাহলে সহজ একটা সূত্র, যে P1 V1 সমান P2 V2, এই সূত্র দিয়েই তুমি করতে পারতেছ। প্রথম আছে কি 4 বায়ুমণ্ডলীয় চাপে P1 V1 সমান P2 V2, 4 বায়ুমণ্ডলীয় চাপে আছে হচ্ছে 10 লিটার। আর যদি এখানে বলতেছে কি যদি চাপ দ্বিগুণ করা হয়, তাহলে চাপ দ্বিগুণ করলে কত পাবো 8, এখানে V2 এর মান কত তাই বলতেছে, তাহলে 4 উপরে 40 ডিভাইডেড বাই 8 সমান হচ্ছে V2, তাহলে কত পেলাম V2 সমান 5 লিটার। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইংরেজিতে কি বলে, রুদ্ধতাপীয় হচ্ছে অ্যাডায়াবেটিক, অ্যাডায়াবেটিক। তো এ মানে কি, কোন শব্দের সাথে আগে এ থাকা মানে নাকচ, হ্যাঁ নেগেটিভ করে দেওয়া, নাকচ মানে অ্যাডায়াবেটিক।
তো এখানে বলতেছে কি হিট নট পাসিং থ্রু, এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে যে বরাবর কোনো তাপ পাস হচ্ছে না, তাই না, তাপ স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো এটাই। পিভি টু দ্য পাওয়ার গামা সমান ধ্রুবক। এখানে হচ্ছে যে শর্ত বা বৈশিষ্ট্য আছে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, তাহলে আগায় যাও। আচ্ছা, তাহলে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় কি কি সমীকরণ আছে আমরা একটু দেখি। তাহলে পিভি টু দ্য পাওয়ার গামা সমান ধ্রুবক, এটা কিসের কিসের সম্পর্ক বলি আমরা? চাপ এবং আয়তনের ভিতর সম্পর্ক। এরপর আছে কি টিভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, এটা কার কার ভিতর সম্পর্ক? তাপমাত্রা এবং আয়তনের ভিতর সম্পর্ক। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে টিপি টু দ্য পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান হচ্ছে ধ্রুবক। এটা আসলে অনেক বড় হয়ে গেছে, ছোট করে পাওয়ার ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা কিসের কিসের ভিতর সম্পর্ক? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের ভিতর সম্পর্ক, তাপমাত্রা এবং চাপের ভিতর সম্পর্ক। এরপর কি আছে দেখো, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ সি সমান ডেল কিউ বাই হচ্ছে এন ডেল টি, এরকম একটা সমীকরণ আছে। তো এটা কি বলা হয়? মোলার আপেক্ষিক তাপ, তাই না? তো খেয়াল করো, এই যে উপরে যে কিউ আছে, এটা হচ্ছে তাপ শক্তি, এটাকে আমরা কোন এককে মাপি? জুল। এই যে এন আছে এর মানে কি মোল সংখ্যা, তাহলে এখানে কি দেবো আমরা? মোল। আর যে টি টেম্পারেচার, এটা কি? হ্যাঁ, কেলভিন। তাহলে একক কি? জুল পার মোল পার কেলভিন। পারবো? মোলার আপেক্ষিক তাপের একক কি? জুল পার মোল পার কেলভিন, খুবই ইম্পর্টেন্ট। এখন এই মোলার আপেক্ষিক তাপ আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি। সিপি আর একটা হচ্ছে সিভি। তাহলে হচ্ছে হ্যাঁ স্থির চাপে, পি মানে প্রেসার, তাহলে এটা স্থির চাপে, আর একটা আছে ভি, তাহলে এটা হচ্ছে স্থির আয়তনে। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে আছে। এবার তুমি আমাদের প্রশ্ন হচ্ছে এবার কোনটা বড়? সিপি। আমি কিভাবে মনে রাখতাম দেখো, CAPTAIN ক্যাপ্টেন। সিপি তে কি হয়? ক্যাপ্টেন। সিপি অঙ্কিত হচ্ছে ইয়ে দেখছো না, মার্ভেলের অ্যাভেঞ্জার্স? তোমার সবচেয়ে প্রিয় সুপার হিরো কে? থর। এখন একটু বলে দিলে। বেশিরভাগ মানুষের তো আর কি আয়রন ম্যান। তোমার কি? হাল্ক লাগে। আচ্ছা, তাহলে দেখো আমার সবচেয়ে প্রিয় সুপার হিরো হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেনকে কি দেবো? সিপি। তাহলে ক্যাপ্টেন কি সবার থেকে আগায় থাকবে না? সিভি এর থেকে সবসময় আগায় থাকবে অন্যান্যদের সাথে। তুমি যদি চিন্তা করো যে একটা ক্রিকেট দল, তাহলে তার ওখানে ক্রিকেট দলে যতজন সদস্য আছে তার ভিতর সবার আগে অধিকার কার? ক্যাপ্টেনের। তাহলে হচ্ছে সিপি গ্রেটার দ্যান সিভি। তাহলে আমি যখন বিয়োগ করব তখন কি করব? সিপি থেকে সিভি বিয়োগ দেবো, তাহলে আর পাবো। আমি যখন ভাগ দেব তখনও সিপি আগে দেব, তারপরে সিভি দেব, তাহলে গামা পাবো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে আর কি বলা হয়? হ্যাঁ, এর মান কত? বিভিন্ন এককের মান আছে, 8.314 আমরা এরকম ধরি, ঠিক আছে? জুল পার কেলভিন পার মোল, মানে এই যে এখানে যে এককটা পাইছিলাম ওইটাই। এবার আসে গামার বেলায় কি কি পাচ্ছি আমরা? এক পরমাণু, এক্ষেত্রে গামার মান যদি তুমি বলো তাহলে 1.67। আচ্ছা, যদি দ্বি পরমাণু বলো তাহলে গামা হচ্ছে 1.4। আর যদি বহু পরমাণু বা ত্রিপরমাণু দুটোই বলো তাহলে গামার মান হচ্ছে 1.33। তাহলে যে 33 আছে এটা দেখে চেনা যায় যে হ্যাঁ এটা ত্রিপরমাণু। আবার আমি মনে রাখতাম এই যে দুই মানে দ্বিপরমাণু, তাহলে 2 দুগুণে 4 আর কি, এভাবেও আমি একটু মনে রাখতাম। ঠিক আছে, তাই এটা হচ্ছে সবাই পারে। তোমাদের অতিরিক্ত কি শেখা উচিত? অনুশীলনেও এটা আছে, অতিরিক্ত না বরং এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট বলতে পারো। সিপি এবং সিভির মানগুলো আমাদের লাগবে। তো প্রথমে আসো, প্রথমটা কি হবে? এক পরমাণুকের বেলায় এটা যদি আমি সিভি বলি,
তাহলে কি হবে 3/2r। যদি সিপি বলি তাহলে কি ক্যাপ্টেন সবসময় আগায় না, তাহলে এটা কি হবে 5/2r। বুঝতে পারলাম? তাহলে সিপি মান হবে বড়। দ্বিপারমাণবিকের বেলায় আসো, এই পাশে লিখি সি ভি যেটা সেটা হবে এবার 5/2r, কিন্তু সিপি কি হবে এক ধাপ আগানো 7/2r। ঠিক আছে, তাহলে আমি কি দিচ্ছি সবসময় বিজোড় সংখ্যা দিচ্ছি। 3 এখানে 5, এখানে দিলে 5 দিলে এখানে হবে 7। আর বহুপারমাণবিকের বেলায় হবে সিভি যদি হয় 3r, তাহলে সিপি হবে হচ্ছে 4r। এই 6টা জিনিসও মুখস্থ রাখতে হবে। গামা এর মান আশা করি তোমাদের মুখস্থ আছে ইন্টারমিডিয়েট লাইফ থেকে, কিন্তু সিপি সিভির মান এখনই মুখস্থ করতে হবে। অনুশীলনের কিন্তু এটা দিয়ে কোশ্চেন আসছে। এরপর আসো এরকম এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহুপারমাণবিকের উদাহরণগুলো আমরা একটু দেখে রাখি। এক পারমাণবিক কি হতে পারে? হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম নিষ্ক্রিয় গ্যাসগুলো হতে পারে এক পারমাণবিক। দ্বিপারমাণবিক কি হতে পারে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এরকম হতে পারে। বহুপারমাণবিক কি হতে পারে? ধরো কার্বন ডাই অক্সাইড, এটা কি কিন্তু বহুপারমাণবিক। কেন? তোমার আবার বলতে পারো যে এটা তো দ্বিপারমাণবিক, একটা কার্বন আছে একটা অক্সিজেন আছে, তা না। অক্সিজেনের কি আবার 2টা পরমাণু আছে না, তাহলে বহুপারমাণু হয়ে যাচ্ছে। এবার যদি আমি বলি যে ওজোন, ওজোন এটা কি বহুপারমাণবিক। এরপর যদি বলো মিথেন, ঠিক আছে, বা যে কোনো জৈব যৌগ যা কিছু দিক সেগুলো হচ্ছে বহুপারমাণবিক হবে। তো এটা কি কাজে লাগে এ শিখে কি লাভ? প্রথম কথা হচ্ছে গামা এর মান থেকে কি বিন্যাস জানা যায়? আণবিক বিন্যাস জানা যায়। পারমাণবিক বিন্যাস বলা যাবে না, আণবিক বিন্যাস বলতে হবে, আণবিক বিন্যাস। আর দ্বিতীয় কথা হচ্ছে শব্দের বেগ নির্ণয় করা যায়। কি শব্দের বেগ? 3 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনার জন্য এটা গামা দরকার। তাহলে গামা কি সমস্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্য? না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে কি জানা যায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনা করা যায়। তাহলে এক হচ্ছে আণবিক বিন্যাস, 2 হচ্ছে শব্দের বেগ, 3 হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনা। আগাও। এরপর কি আছে? অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 2 প্রকার শক্তির যোগফল, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। গেল। তারপর হচ্ছে চলে আসো মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প দেন কে? না, মেয়ারের প্রকল্প দিচ্ছেন বিজ্ঞানী জুল। দেখো বইতে লাইনটা পড়ো, বিজ্ঞানী জুল এই সিদ্ধান্তে উপনীত হন যে এটা হচ্ছে মেয়ারের প্রকল্প। হ্যাঁ, মেয়ার্স হাইপোথিসিস আর কি। তাহলে কে দেন? বিজ্ঞানী জুল। এই প্রকল্পের মূল কথা কি? অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রা। তাহলে আয়তন, ভর, চাপ এগুলোর উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এই মেয়ারের প্রকল্প দেন কে? জুল। এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু সীমাবদ্ধতা আছে, রিডিং করতে পারো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র এটা কি? প্রথম থেকে হচ্ছে এমসিকিউ শুরু হয়ে গেছে। দেখো, কার্নো এই সিদ্ধান্তে উপনীত হন যে তাপ শক্তি কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত হতে পারে না। কে দেন? এটা কার্নো। এরপর হচ্ছে এই বক্তব্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল ভিত্তি স্থাপন করে। তাহলে কোশ্চেন করতে পারে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিত্তি স্থাপন করেন কে? কার্নো বলবো। হ্যাঁ। এরপর হচ্ছে ক্লসিয়াস এবং কেলভিন পৃথক পৃথক ভাবে কার্নোর উপরোক্ত ব্যাখ্যার সাধারণ রূপ দেন এবং দ্বিতীয় সূত্র স্থাপন করেন। তো ইফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান। কি হয়? ইফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান, যে কখনো কোনো কিছুর দক্ষতা এক হতে পারে না। এর ভিতর যতগুলো 4টা আমরা এখন বিজ্ঞানীদের 4টা সংজ্ঞা পড়বো দ্বিতীয় সূত্রের বেলায়। তার ভিতর দেখো ক্লসিয়াসের উপস্থাপনাকে সবচেয়ে নিখুঁত এবং উন্নত বলে ধরা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি। আমরা এই 4টার ভিতর আমি মনে রাখতাম হচ্ছে কাব্য, পাতার আর হচ্ছে কণা। কাব্য, পাতার, কণা। কত হচ্ছে ক্লসিয়াস, এটাই সবচেয়ে নিখুঁত এবং উন্নত। ক্লসিয়াসের বক্তব্য কি? বলতে হচ্ছে বাইরের,
বাইরের কোনো শক্তি উৎস ছাড়া, এরকম একটা কথা আছে, বাইরের, এই কথাটা মনে রাখবো। যদি তোমাদের তো এখন অ্যাডমিশন এমসিকিউ টাইপ তো বলতে পারবে না যে কার্নোর উক্তিটি লেখো, দ্বিতীয় সূত্রে মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। তোমার বলতে পারে কি, বড় ধরে একটা লাইন তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা কার মতবাদ, ঠিক আছে? তাহলে তোমার যে কোনো একটা শব্দ দেখে ওই মতবাদটা চিনে রাখলেই পারবা। তারপরে পাতার, পাতে মানে কি, পাতে হচ্ছে প্লাঙ্ক। প্লাঙ্ক কি করেন? তাপ উৎস, তাপ উৎস, এরকম একটা মনে রাখতাম। আর কি, কণা, কণা হচ্ছে কার্ণ, কার্ণ উনি কি দিচ্ছেন, ন দিয়ে মনে রাখতাম নির্দিষ্ট, কার্ণ হচ্ছে নির্দিষ্ট, এই কথাটা বলছেন। তাহলে যে এই যে কার্ণ বানানোর একটা রেফ আছে, নির্দিষ্ট বানানোর একটা রেফ আছে, এটা দেখেও তোমার কিছুটা চিনতে সাহায্য হতে পারে। এরপর কি আছে, আরেকটা আছে যেটা আমরা পড়িনি, এটা না পড়লেও চলে, এটা হচ্ছে কেলভিনের একটা মতবাদ আছে, কেলভিন। এটা আমি মনে রাখতাম কি, কুল, কেলভিন হচ্ছে কুল। তাহলে কি, শীতলতম অংশ থেকে, ঠিক আছে? এরকম একটা কথা আছে, শীতলতম অংশ, শীতলতম, তাহলে কুল বলতেছে, কেলভিন কুল। শীতল যদি আমরা CEEL দিয়ে লিখি, তবে কেলভিনের থেকে আমি নিচ্ছি কে, এভাবে বানাইছি হচ্ছে কেলভিন। আছে না কুল শেভিং ক্রিম? আচ্ছা, এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম প্রথম এবং দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য কি কি। তাহলে দেখো, প্রথম সূত্র থেকে তাপমাত্রার ধারণা পাওয়া যায়, দ্বিতীয় সূত্র থেকে অভ্যন্তরীণ শক্তি, আর তৃতীয় সূত্র থেকে এনট্রপি। তাহলে শূন্যতম সূত্র থেকে তাপমাত্রা, তাপমাত্রা মাপার যন্ত্র কি, থার্মোমিটার। আচ্ছা, প্রথম সূত্র থেকে অভ্যন্তরীণ শক্তি, আর দ্বিতীয় সূত্র থেকে এনট্রপি। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস খুবই। স্টার্ট। এরপর আমাদের আছে কি, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে কি, যে জায়গা থেকে শুরু, ঘুরে ফিরে আবার ওইখানে চলে আসবে। তাহলে সহজ কথায় মানে এ থেকে বি তে যাবে, আর বি থেকে এ তে আসবে। তার মানে এই প্রক্রিয়াটা কেমন, উভমুখী, উভমুখী প্রক্রিয়া বলবে। তাহলে এটাকে প্রত্যাগামীও কিন্তু বলতে পারো, প্রত্যাগামী। ঠিক আছে, এবার চলে আসো ভিতরে, আমরা একটু পড়ি। এই প্রক্রিয়ার সত্য কি, এই প্রক্রিয়া খুব ধীরে সংঘটিত হতে হয়, প্রথম কথা হচ্ছে ধীরে। এরপর হচ্ছে এখানে কোনো অপচয়কারী শক্তি সৃষ্টি হতে পারবে না। বেশ কিছু শব্দ আমরা লিখবানি অপ্রত্যাগামীতে যে। আচ্ছা, এখন লেখা শুরু করি। অপ্রত্যাগামী, অপ্রত্যাবর্তী বলতে পারো বা প্রত্যাগামী বলতে পারো। এটার আরেকটা নাম আছে স্পেশাল, অনপনেয়, অনপনেয় প্রক্রিয়া বলা হয় এটাকে, অনপনেয়। ঠিক আছে, তাহলে এটা মনে করো এ থেকে বি তে গেলে আর কখনো ফিরে বি থেকে এ তে আসতে পারবে না। ঠিক আছে, তো এখানে দেখো, বিদ্যুৎ রোধ, তারপর হচ্ছে হিস্টেরিসিস, হিস্টেরিসিস, ঘর্ষণ, তারপর ধরো সান্দ্রতা, তারপর হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। এই জিনিসগুলো ঘটলে সেগুলো হচ্ছে অপ্রত্যাগামী হবে। আরেকটা আছে অস্থিতিস্থাপকতা। এই কথাগুলো তুমি সব বইতে নিয়ে অপ্রত্যাবর্তী বা অনপনয়তে ক্লিয়ার করে লিখবা, কারণ তোমার বইতে এইভাবে বলছে যে ঘর্ষণ বা সান্দ্রতা থাকলে সেটা প্রত্যাগামী প্রক্রিয়া হবে না, এভাবে লিখছে কথাটা। তো কথা যদিও ঠিক আছে, কিন্তু এই কথাগুলো অপ্রত্যাবর্তীর ভিতর লেখা নেই, তো তুমি দেখে কনফিউজ হয়ে যেতে পারো। ঠিক আছে, আমি কোশ্চেন করলাম যে একটা বই টেবিলের উপর ঘর্ষণ করা হলো, ঘষা হলো, তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া? ঠিক আছে, তাহলে অপ্রত্যাবর্তী।
আরো দুইটা বিশেষ উদাহরণ এখানে কি আছে, ধরো চায়ের কাপে চিনি মেশানো, চায়ের কাপে চিনি মেশালে কি হবে, সেই চিনি আর তুমি ফেরত নিতে পারবে না, অপত্যাবর্তী প্রক্রিয়াতে খরচ হয়ে গেল। বন্দুক থেকে গুলি ছুড়লে তাহলে ওইটা ফেরত নিতে পারবা না, অপত্যাবর্তী প্রক্রিয়া হবে। বলে না যে মানুষের মুখের কথা আর বন্দুকের গুলি, তাহলে মুখের কথা কি, অপত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, যদি আমি ধরো পানি থেকে বরফ বানালাম, তাহলে কি আর ফেরত আসা সম্ভব? হ্যাঁ সম্ভব, বরফ থেকে আবার পানিতে আসা যায়, তাহলে এটা কি জানা প্রক্রিয়া, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এখানে সেই বরফ পানি বানানোর ক্ষেত্রে একটা তাপের হিসাব দিছে, বলতেছে যে 80 ক্যালোরি বা 336 জুল তাপ শক্তি শোষণ করে, 80 ক্যালোরি বা 336 জুল। এই প্রক্রিয়াগুলো কেমন হবে, খুব ধীরে হবে। তুমি যদি একটা পিং পং বল এখান থেকে ফ্লোরে ফেলো, তাহলে টাপ্পা খেয়ে আবার তোমার হাতে চলে আসবে, এটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে খুব ধীরে ফেলতে হবে, যদি তুমি খুব দ্রুত ফেলো তাহলে হবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে, যদি অস্থিতিস্থাপক হয় প্রত্যাগামী, যদি স্থিতিস্থাপক সীমাতে হয় তাহলে প্রত্যাগামী। তাহলে অপত্যাগামীতে আর কি কি বৈশিষ্ট্য আছে দেখো, এগুলো হচ্ছে হঠাৎ আর কি স্বতঃস্ফূর্ত ভাবে হয়, হঠাৎ বা স্বতঃস্ফূর্ত ভাবে হয়। সব প্রাকৃতিক ঘটনা কি অপত্যাগামীর দলে, আর এই যে প্রকৃতিতে প্রত্যাগামী ঘটনা খুব কম পাওয়া যায়, যে আবার ফিরে আসে নিজে থেকে, এটা খুবই কম। তাহলে এটা হয় ধীরে ধীরে। আচ্ছা, আর কি আত্মসাব আমাদের বলা শেষ। দেখো বৈদ্যুতিক রোধের কারণে তুমি যদি বৈদ্যুতিক হিটার দিয়ে বা ইস্ত্রি দিয়ে হচ্ছে কাপড় চোপড় বা আয়রন করো, তখন কি হবে, এটা অপত্যাগামী। কারণ কি, এখানে বৈদ্যুতিক রোধ কে ব্যবহার করে তাপ উৎপাদন করা হচ্ছে, অপত্যাগামী। এরপর চলে আসো কার্নোট চক্রতে চলে যাচ্ছি আমরা। কার্নোট চক্র, তাহলে ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো সালটা একটু 1832 সালে সকল দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিনের প্রস্তাব করেন। এটাকে কি বলা হয়, কার্নোর ইঞ্জিন বলা হয়। সকল দোষ ত্রুটি মুক্ত ইঞ্জিন কে দেন, কার্নো। তাহলে এই কার্নোর ইঞ্জিনে যদি বলো তাহলে যান্ত্রিক অংশ কয়টা, অংশ বললে 4টা, আর যদি বলো যে তাপে মানে কাজ করার ধাপ কয়টা, ধাপের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে এইভাবে একটা লেখচিত্র আছে তোমার বইতে, তাই না, শেষটা একটু কেমন হয়ে গেল। তাহলে প্রথমটা কি হবে, সমুষ্ণ প্রসারণ। আচ্ছা, তাহলে এটা কি হবে, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, প্রথমটা বাড়লো, তারপরে আর একটু বাড়লো, দুটো হচ্ছে প্রথম দুই ধাপ হচ্ছে বৃদ্ধি। এবার আসো এখানে যা পাইছিলে এখানেও তাই, সমুষ্ণ, তাহলে এবার কি হবে, সংকোচন। আর হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে হচ্ছে 4টা ধাপ পর পর মনে রাখতে হবে, সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, এরপর সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে আমরা বলতে পারি যে কার্নোর ইঞ্জিনের 3য় ধাপ কোনটি, সংকোচন, সমুষ্ণ সংকোচন। ঠিক আছে, এরপর কি আছে, ইঞ্জিনের বর্ণনা। দেখো ইঞ্জিনের যান্ত্রিক গঠনে 4টা জিনিস আছে। প্রথম কি আছে, চোঙ বা সিলিন্ডার, এটা হচ্ছে সম্পূর্ণ তাপ কুপরিবাহী হতে হবে। আর এখানে হচ্ছে যান্ত্রিক কাজ সম্পাদনের জন্য আদর্শ গ্যাস ব্যবহার করতে হবে। আদর্শ গ্যাসের শব্দটা দাগানো আছে, না হলে একটা দাগ দিয়ে রাখো বলতে, হ্যাঁ আদর্শ গ্যাস ব্যবহার করতে হবে। তার আদর্শ গ্যাসের উদাহরণ দাও, সংজ্ঞা নাও, উদাহরণ দাও। একটাও নাই, সবগুলো হচ্ছে বাস্তব বা অনাদর্শ গ্যাস। কিছুটা মেনে চলে, বা কোন শর্তে মেনে চলে বলো, হ্যাঁ ঠিক আছে, ওই সূত্রে মেনে চলে। তো ওই ক্ষেত্রে আর কি তাপ আধার বা তাপ উৎস। তাহলে প্রথম কথা হচ্ছে যে কার্যনির্বাহক বস্তু যেটা আদর্শ গ্যাস, সেটাই তো তুমি পাবা না, তাহলে কার্নো ইঞ্জিন বানাবা কি করে। এরপর হচ্ছে তাপ আধার বা তাপ উৎস, এটা কি হবে, তাপ গামলা বা তাপ গ্রাহক, এবং শেষে হচ্ছে আসন। আসন হচ্ছে সম্পূর্ণ তাপ নিরোধক বা অন্তরক একটি পাত্রাতনের বা আসনের উপর বসানো হয়। করা যাবে,
এরপর কি আছে, কার্নো ইঞ্জিন একটি প্রত্যাবর্তী চক্র। এখানে কি পিস্টন এবং চোঙ বা সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ থাকা যাবে না। পিস্টন চোঙ সিলিন্ডারের ভিতর কোনো ঘর্ষণ থাকা যাবে না। কার্যকরী পদার্থ যেমন গ্যাস এর উপর প্রযুক্ত প্রক্রিয়াগুলো খুব ধীরে সংগঠিত হতে হবে। প্রক্রিয়াগুলো ধীরে সংগঠিত হবে। তৃতীয় হচ্ছে, এখানে তাপ নিরোধক বা অন্তরক আদর্শ তাপ পরিবাহী ব্যবহার করা হয়। এখানে হচ্ছে তাপ উৎস এবং তাপ গ্রাহকের মধ্যে উপাদান এবং অতি উচ্চ তাপগ্রাহিতা যুক্ত ব্যবহার করলে সমস্ত প্রক্রিয়াগুলো স্থির তাপমাত্রায় সংগঠিত হতে পারে। তিনটা শব্দ পড়তে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট যে তা না। তাহলে স্টেপ গুলো দিচ্ছ, আবার বলো। প্রথম ধাপ কোনটি? 2 নাম্বার হচ্ছে, তারপরে সংকোচন। ঠিক আছে, এবার হচ্ছে তাপ ইঞ্জিনে চলে যাও। হিট ইঞ্জিন, যে ইঞ্জিন হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে তাকে বলবো তাপ ইঞ্জিন। এখানে তাপ ইঞ্জিনে কয়েকটা উদাহরণ দিচ্ছে। বাপেট মনে রাখতাম, বাষ্পীয় পেট্রোল ডিজেল। বাপেট বাষ্পীয় পেট্রোল ডিজেল। তাহলে আমি একটু লিখে রাখি। ঠিক আছে, বাষ্পীয় ইঞ্জিন যদি বলো যে বাষ্পীয় ইঞ্জিনের হচ্ছে কত পার্সেন্ট শক্তি কাজে রূপান্তরিত হয়, তাহলে বলতে হবে বাষ্পীয় 20 থেকে 32%। বাষ্পীয় হচ্ছে 20, বাষ্পীয় হচ্ছে 20। পেট্রোল, পেট্রোল তাহলে এখানে কি হবে? পেট্রোল হচ্ছে 50, পেট্রোল হচ্ছে 50%। আরেকটা আছে তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিনে ততে কি হয়? ততে হচ্ছে 30%। তাহলে এখন আমাদের বলতো যে বাষ্পীয় ইঞ্জিন নাকি পেট্রোল ইঞ্জিন, কোনটির শক্তি বেশি? অবশ্যই পেট্রোলের। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 50%। তাহলে এই তিনটা জিনিস দেখছো কত সুন্দরভাবে মিলে গেছে। বতে বাষ্প, বতে 20, কতে পেট্রোল, কতে 50, আর ততে তাপ, ততে 30। তো সব জিনিস যদি এরকম মিলে যেত তাহলে কেমন হতো? তাইলে আমাদের টিচারদের কাছে কোনো চাকরি থাকতো না, সবাই নিজের মতন করে পড়ে নিতে পারতো, তাই না? প্রত্যেক ইঞ্জিনেই একটি কার্যকর পদার্থ মানে ওয়ার্কিং সাবস্টেন্স থাকে। দেখো ওই পেজের লাস্ট লাইনে বলছে যে বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। দক্ষতা কত পার্সেন্ট? 50%। তাহলে এটা বেশি। এবার হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা। তো যে ইঞ্জিন তারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে। আচ্ছা, এক্ষেত্রে দক্ষতা বা কর্মদক্ষতা কি হবে? রূপান্তরিত তাপ শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত তাপ শক্তি। গতকালকে আমরা পড়ছিলাম কর্মদক্ষতা, কর্মদক্ষতা। হ্যাঁ, তাহলে কতটুকু তুমি কাজ পাচ্ছ ডিভাইডেড বাই, ধরো এখানে আমি লিখলাম শুধু প্রাপ্ত, ডিভাইডেড বাই প্রদত্ত। তুমি যতটুকু পাইছো ডিভাইডেড বাই মোট তুমি কতখানি দিছিলে। আচ্ছা, এখন আসো শতকরা হিসাব। ইটা সমান T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। এরকম একটা সূত্র ছিল একাডেমিকে। এই ম্যাথ প্রচুর করা করছো, এখনো তো একটু লাগে, একটু আধটু লাগে, দাগ দিয়ে রাখো। পরে চলে আসো অনুধাবনমূলক কাজ। এখানে কি বলার মতন কিছু আছে? কার্যনির্বাহক বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না, কাজেই ইঞ্জিনের কোনো দক্ষতা 100% হতে পারে না। কার্নোর ইঞ্জিন কি বাস্তবে রূপ দেওয়া সম্ভব? না। কোন ইঞ্জিনের দক্ষতা কি 100% হতে পারে? পরে 1 নাম্বার গাণিতিক উদাহরণ, 34 নাম্বার পেজ আমার এখানে। 1 নাম্বার যে গাণিতিক উদাহরণ বলতেছে কি 70% তাপ বর্জন করে, 70% তাপ বর্জন করে। তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে কাজে রূপান্তর করছে? 30%। তাহলে এর জন্য ম্যাথ করার দরকার আছে? এই হচ্ছে 1 নাম্বার ম্যাথটা, তাইছো? এরপর এখানে দুটো বড় ম্যাথ আছে, এগুলো হচ্ছে কোচিং এ আসতে পারে 2 আর 3 নাম্বার। এগুলো মেডিকেলে আশা করি আসবে না, কারণ এগুলো অনেক বড়। তুমি একটু চলে যাও রেফ্রিজারেটর বা হিমায়ক। এটাকে কি বলা হয়? তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র। হিমায়ক বা রেফ্রিজারেটর কি তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র। কেন এটাকে বিপরীত কেন বললাম? তাপ ইঞ্জিনের বিপরীত। এখানে হচ্ছে বাইরের ঠান্ডা পরিবেশ থেকে, বাইরের ঠান্ডা পরিবেশ থেকে মানে ভিতরের ঠান্ডা পরিবেশ থেকে বাইরে গরম পরিবেশে যে তাপ ছাড়িয়ে আসে
সেরকম না ঘটনা? এই ক্ষেত্রে কম্প্রেসর বল, কম্প্রেসরটি যান্ত্রিক কাজ সম্পাদন করে। কম্প্রেসর কোনটা? কম্প্রেসর। কম্প্রেসরটা যান্ত্রিক কাজ সম্পাদন করে কার কাছে? কার বেলায়? তাপ ইঞ্জিন মানে রেফ্রিজারেটর বেলায়। এই ক্ষেত্রে একটা জিনিস আছে কার্যকৃত সহক, কর্মদক্ষতার মতন একটা জিনিস আছে কার্যকৃত সহক। এই কার্যকৃত সহকটা কি? দেখো এটা কিন্তু আবার কর্মদক্ষতার ঠিকই উল্টা। এক্ষেত্রে আমরা কি দেব? অপসারিত তাপ ডিভাইডেড বাই সরবরাহকৃত কাজ। ঠিক আছে, তাহলে এখানে তাপ বাই কাজ এরকম ব্যাপার। আগে হচ্ছে আগের বার কত তুমি তাপ যে কাজ পাইছিলে কর্মদক্ষতার বেলা ওইটা উপরে রাখছিলে, যে তাপ দিছিলে তুমি সেটা নিচে রাখছিলে। তাহলে এই কার্যকৃত সহগ হচ্ছে অনেকটা উল্টা। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ মানে কে এর মান কত থাকে? 2 থেকে 6 এর মধ্যে থাকে। খুব ইম্পর্টেন্ট। কত? 2 থেকে 6 এর মধ্যে থাকে, খুব ইম্পর্টেন্ট। পারবা কিনা? ট্রিপল স্টার দিয়ে রাখো। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কার্যকৃত সহগ হচ্ছে 2 থেকে 6 এর মধ্যে। তাহলে এক পেজ উল্টাও। এন্ট্রপি বা বিশৃঙ্খলা, লাস্ট টপিক। এন্ট্রপি বা বিশৃঙ্খলা, এই যে ম্যাথটা, এই যে টপিকটা, এন্ট্রপি প্রথম কি বলতেছে? কোন সিস্টেমে বিশৃঙ্খলার সূত্র কি হচ্ছে? তার এন্ট্রপি। তো এন্ট্রপিকে ইংরেজিতে বলা হয় কি? এন্ট্রপি ইজ দ্য মেজার অফ ডিসঅর্ডারলিনেস। এন্ট্রপির সংজ্ঞা বা এন্ট্রপি নামকরণ এগুলো যদি বলে কে করছে, তাহলে ক্লসিয়াস। এটা হচ্ছে কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আচ্ছা, কোন প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে বললে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আর কি স্থির থাকে আমরা বলছিলাম? তাপ স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে। তাহলে এরা বলতেছে যে একে একটি তাপীয় জড়তা বা থার্মাল ইনার্শিয়া বলে। তাপমাত্রা, আয়তন এবং চাপের ন্যায় কোন বস্তুর এন্ট্রপি হচ্ছে প্রাকৃতিক রাশি। তাপমাত্রা, আয়তন এবং চাপের ন্যায় এন্ট্রপি হচ্ছে প্রাকৃতিক রাশি। এর ডিএস সমান dq বাই টি। এখন কথা হচ্ছে যদি বলি যে ডিএস এটা কি জিনিস? এটা হচ্ছে এন্ট্রপি। উপরে এই যে ডিকিউ এটা কি? এটা হচ্ছে তাপ। নিচে টি এটা কি? এটা হচ্ছে তাপমাত্রা। বুঝি কিনা? তাইলে দেখো এই বৈশিষ্ট্যতে যে 1 নাম্বার পয়েন্টে কি বলতেছে? এন্ট্রপি হচ্ছে তাপ এবং তাপমাত্রার অনুপাত। কি বললাম? তাপ এবং তাপমাত্রার অনুপাত। আমি যদি বলতাম যে এন্ট্রপি হলো তাপমাত্রা এবং তাপের অনুপাত, তাহলে কোনো সমস্যা হতো? তাহলে উল্টায় যায়, তাই না? আমি আগে কি বললাম? এক্ষেত্রে তাপমাত্রা এবং তাপের অনুপাত, তাহলে তাপমাত্রা উপরে চলে গেল না? তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি টি বাই ডি কিউ। তো এটা তো হলো না। ঠিক আছে, তাহলে আপাতত দৃষ্টিতে শুনতে একই মনে হয়, কিন্তু আসলে এটা ভুল। ঠিক আছে, তাহলে এটা প্রায় সত্য মিথ্যাতে দেওয়া হয় যে এন্ট্রপি হলো তাপমাত্রা এবং তাপের অনুপাত। মিথ্যা কথা। ঠিক আছে, তাপ এবং তাপমাত্রার অনুপাত পারবো। আচ্ছা, এখন আসো একক। যদি বলে এন্ট্রপির একক কি, তাহলে যে ডিকিউ হলো কি? জুল দিয়ে, আর নিচে তাপমাত্রা এটা কি? এটা হচ্ছে কেলভিন। তাহলে একক কি? হ্যাঁ, জুল পার কেলভিন। এন্ট্রপি হচ্ছে জুল পার কেলভিন। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা বারবার পরীক্ষায় আসতো। দেখো, যদি আজকে গরম পড়ে তাহলে তুমি বুঝতে পারবে না যে আজকে দিনে তাপমাত্রা খুব বেশি অনুভব করা যায়, ঠিক না? যদি ঠান্ডা পড়ে তাহলে বলবো যে আজকে খুব শীত, বাস কতটা গরম না। তাহলে তাপমাত্রা অনুভব করা যায়। তোমার ধরো কোনো প্রেসার, যদি তোমার কেউ ফিজিক্যালি হাতে চাপ দিয়ে প্রেসার দেয়, অথবা তোমার কোনো পরীক্ষার প্রেসার থাকে, তাহলে তুমি বলবা যে খুব প্রেসারে আছে। ঠিক আছে, তাহলে চাপ কি? অনুভব করা যায়। কিন্তু এন্ট্রপি এটা অনুভব করা যায় না। তোমার এই যে ইন্টারমিডিয়েট বইতে যদি না থাকতো তাহলে এন্ট্রপি বলতে যে কিছু আছে এই তো জানতে না, তাই না? তাহলে অনুভবের বিষয়টা আসে না। তাহলে কি তাপমাত্রা এবং চাপের ন্যায় এন্ট্রপি অনুভব করা যায় না। পারবা কিনা? কত নম্বর পয়েন্ট এটা? 6 নম্বর। তাহলে এটা প্রায় আসতে দেখে। এছাড়া আর কি বলতেছে? এটা হচ্ছে তাপ সঞ্চালনের দিক নির্ধারণ করে। এটা হচ্ছে তাপীয় অবস্থান নির্ধারণে সাহায্য করে। এটা হচ্ছে তাপমাত্রা, চাপ, অন্তর্নিহিত শক্তি, চৌম্বকীয় অবস্থান নাই কোন বস্তুর অবস্থা প্রকাশ করে। এন্ট্রপি বৃদ্ধি পেলে বস্তুর শৃঙ্খল অবস্থা এবং বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। শৃঙ্খল থেকে বিশৃঙ্খলের দিকে যায় এবং তাপমাত্রা এবং চাপের ন্যায় একে অনুভব করা যায় না।
ঠিক আছে, এন্ট্রপি। আচ্ছা, পরের পেজে এন্ট্রপি তো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, জগতের তাপীয় মৃত্যু বলা হয়। যে এন্ট্রপি সব বস্তু যদি একসময় সমান চলে আসে তাহলে আর কখনো তুমি শক্তি রূপান্তর করতে পারবে না, এক শক্তি থেকে অন্য শক্তিতে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, ইঞ্জিন কোনো কাজ করবে না, তুমি খাদ্য খাবা কিন্তু কোনো ক্যালোরি পাবা না। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা লাস্ট নিউমোনিক আছে, সেটা কি? অভিশাপ। আমরা বলি অভিশাপ, আর এটা বলতেছি অভিশাপ। অ মানে কি? অপ্রত্যাগামী। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি যেটা, এটা বৃদ্ধি পায়, বলতে হচ্ছে বৃদ্ধি। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আর কি? স মানে হচ্ছে স্থির থাকে কথায়, পথ হচ্ছে প্রত্যাগামীতে। প্রত্যাগামী প্রক্রিয়ায় স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। তাইলে দেখো, এন্ট্রপি কিন্তু হ্রাস পাওয়ানোর কোনো উপায় নাই, হয়তো সেম থাকবে অথবা বাড়বে, তুমি কমাইতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আমার কথা বলা মোটামুটি শেষ। এখানে তুমি 1 নাম্বার ইয়েটাই যাও, ম্যাথে যাও, অনুশীলনের শেষে যেটা। হ্যাঁ, এটাই। এখানে দেখো, পানির আপেক্ষিক তাপ, দ্বিতীয় লাইনে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কথা লেখা আছে, পানির আপেক্ষিক তাপ কত? 4.20 10⁻³ জুল পার কেজি পার কেলভিন। দেখ দিছো? আচ্ছা, 2 নাম্বার ম্যাথে দেখো, থার্ড ব্র্যাকেট করে লেখা আছে পানির সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, এটা কত? 2.26 × 10⁻6 জুল পার কেজি। তাহলে এই দুটো লাইন পড়তে হবে। ঠিক আছে। হ্যাঁ, সুপ্ত তাপ। তাহলে এখানে কি হচ্ছে, পানির আপেক্ষিক তাপ, ওটা কিন্তু আমরা 4200 পড়তাম, 4200, ওইটাই কিন্তু বৈজ্ঞানিক ভাবে ওরকম লিখছে 4.2 × 10⁻³ বোঝো তো, এটা জুল পার কেজি। তাহলে এই দুটো লিখতে পারছো। এরপর এখানে একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে এটা তো 3 নাম্বার ম্যাথ, যেটা 0.01 কেজি পানি হতে, পানিকে 0 ডিগ্রি হতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে। এই যে ম্যাথ, এই ম্যাথটা কিন্তু অনুশীলনীতে আছে। এখন তোমাদের ক্ষেত্রে কি উত্তর মুখস্থ ছাড়া কোনো লাইন নাই, কারণ এটা হচ্ছে তোমার যে লন নিয়ে আসতে হবে না, তো এইগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারবে না। এই একটা ম্যাথ উত্তর মুখস্থ করতে বলবো 1.5, এটা অনুশীলনীতে আছে, এবং মাঝে মাঝে পরীক্ষা, আমার পরীক্ষাতেও আমি দিয়ে দিতে পারি। 1.5 পারবো। সংক্ষেপে যাও, 13 নাম্বার পয়েন্ট দেখো। 13 নাম্বার, সকল, বইতে ভুল আছে, ঠিক করো। হ্যাঁ, সকল প্রত্যাগামী প্রক্রিয়া একমুখী বলছে, তাহলে কি করতে হবে? প্রত্যাগামী প্রক্রিয়া যদি রাখো তাহলে উভমুখী করতে হবে, আর যদি অপ্রত্যাগামী বানাও তাহলে একমুখী রাখা যাবে। 3টা ভুল। হ্যাঁ, এ থেকে যদি বি তে যাও, এটা কি? এটা হচ্ছে অপ্রত্যাগামী, না একমুখী। যদি এ থেকে বি আবার বি থেকে এতে আসা যায় তাহলে এটা হচ্ছে উভমুখী, তাহলে এটাই হচ্ছে প্রত্যাগামী। তাহলে 13 নম্বর পয়েন্টটা ঠিক করো। এরপর হচ্ছে 21 নাম্বারটা একটু দেখতে বলবো, যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে বলতে বলছে, এটা হবে বেশি। ঠিক আছে। এরকম ছিল নাকি? আমার তো মনে পড়তেছে না, এখনই দেখানো লাগবে না, পরে পারে। হ্যাঁ, তাহলে এখানে কি আছে দেখো, এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো তপন স্যারের বই থেকে আমি রেফারেন্স দিচ্ছি প্রথম কথা, আর দ্বিতীয় হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো, পদার্থের তো তুমি 4টা অবস্থা বলতে পারো, তাই না? এটা হচ্ছে কঠিন, তারপর তরল, তারপর হচ্ছে বায়বীয়, এরপর হচ্ছে প্লাজমা। তো কথা হচ্ছে কি, যে কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা, তুমি যত তাপ বাড়াবা তত এই পদার্থের অবস্থাগুলো পরিবর্তিত হতে থাকবে, কঠিন থেকে আস্তে আস্তে প্লাজমার দিকে যাবে। প্লাজমা এমন একটা অবস্থা যেখানে বলে যে অত্যধিক তাপের ফলে ধনাত্মক ঋণাত্মক আয়নে বিশ্লেষিত হয়। তাইলে এই জিনিসটা কি? এটা হচ্ছে অত্যধিক তাপের ফলে। তো তাপ যত তুমি বাড়াবা তাহলে এন্ট্রপি কি হবে?
বাড়বে, কারণ অণুগুলো বেশি দূরত্ব থেকে ছোটাছুটি করবে, ঠিক কিনা? তাহলে এই দিকে গেলে এন্ট্রপি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার কথা। সেই হিসেবে প্লাজমাতে এন্ট্রপি হবে সবচেয়ে বেশি, আর কঠিনে হবে সবচেয়ে কম এন্ট্রপি। তপন স্যার কিন্তু এটাই বলছে এখানে। অনুশীলনীতে মনে হয়, অনুশীলনীতে সম্ভবত ঠিক দেয়া, এখানে ব্যাখ্যা সময় মানে সারসংক্ষেপে শুধুমাত্র ভুল দেয়া। আর কত নাম্বার? একটা হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস আছে। একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কি প্রক্রিয়া হবে, আর যদি টায়ার বাস্ট হয়ে যায় তখন? তাহলে একটু আমি লিখে দিচ্ছি, গাড়ি টায়ার মানে চলমান হয়ে গেলে, চলমান থাকলে তখন এটা বলতে হবে সম আয়তন। আর যদি টায়ার কি বলবো বিস্ফোরণ হয়, টায়ার যদি বিস্ফোরণ হয় তখন এটাকে বলা হয় রুদ্ধতাপীয়। তাহলে এর মাধ্যমে আমরা আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করতেছি। তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়ে ফেললাম। যারা ক্লাস পুরোটা দেখলে, আমাদের সাথে থাকলে, তাদেরকে ধন্যবাদ। আমার ব্যাচ খুলনা সিটি কলেজের অপোজিটে মেডি ম্যাজিক নামে। তোমরা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা এখানে দেওয়া যে ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো যারা ব্যাচে বা বাসায় পড়তে চাও। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।